বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানকে সরাতে এবার আসরে নামলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে এক নজিরবিহীন আন্দোলন শুরু হয়েছে সেনাবাহিনীর বিপক্ষে। কারা আন্দোলন করছে? চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যরা আন্দোলন করছে। কিন্তু এই সময় তাদের চাকরি যায়নি। তাদের দাবি, তাদের চাকরি অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগের সময়কালে। আওয়ামী লীগের সময়কালে যে চাকরি গেছে, তারা এই চাকরির দাবিতে এবার এই সময়টাকেই বেছে নিয়েছেন সেনাপ্রধানের বিপক্ষে আন্দোলন করার জন্য। কারণটাতেই বোঝা যায় পরিষ্কার ষড়যন্ত্র। হঠাৎ করে 8 মাস পরে এদের কেন মনে পড়লো সেনাপ্রধানের বিপক্ষে এই ধরনের আন্দোলন করা যায়? কেন হঠাৎ করে তাদের মনে পড়লো বাংলাদেশের এই সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলন করে জনমত গড়ে তোলা যায়? কেন এই আন্দোলনকে সরকার এতটা হালকাভাবে প্রথম থেকে ট্যাকেল করলো? কি কিসের জন্য, কোন সাহসে আন্দোলনকারীরা, যারা চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যরা, সেনাপ্রধান এবং সেনাকর্তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন? একটা দেশের সেনাবাহিনীর আসলে যে সম্মান, সেই মিনিমাম সম্মান এবং শ্রদ্ধাটুকু কি বাংলাদেশের সেনাপ্রধান ডিজার্ভ করেন না? প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই চাকরিহারাদের দাবিটা কি? এদের দাবি হলো, যতদিন এদের চাকরি আবার পুনর্বহাল না হচ্ছেন ততদিন এদেরকে বেতন ভাতা দিতে হবে। এমনকি কোনো কোনো জায়গায় দাবি আমি দেখলাম, যদি চাকরি ফেরতও না পাওয়া যায় তাহলে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা এই চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যদের দিতে হবে। মামাবাড়ির আবদার বোঝেন? কোনো না কোনো কারণে এদের চাকরি গেছে। এবার এর জন্য এরা বর্তমান সেনাপ্রধানকে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে নিয়ে বিক্ষোভে ঝাঁপিয়ে পড়েছেন এবং এদের দাবিটা হলো সেনাবাহিনীতে এদেরকে পুনর্নিয়োগ করতে হবে। যদি পুনর্নিয়োগ করা না যায় তাহলে সরকারকে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে যা একজন সরকারি কর্মচারী পায়। কত বড় ষড়যন্ত্র হলে এই ধরনের একটা নোংরা খেলায় নামা যায়, তা কিন্তু আজকে বাংলাদেশের সেনাবাহিনীর বিপক্ষে এই আন্দোলনই ফের একবার প্রতিষ্ঠা করে। এর পিছনে কারণও আছে, আমি আপনাকে 3 থেকে 4টে কারণ এমন বলবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। আসলে সেনাপ্রধানকে সরানোর টার্গেট মোহাম্মদ ইউনূসের সরকারের বহু দিনের ছিল। যেভাবে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের বাড়াভাতে ছাই ঢেলেছেন, যেভাবে ছাত্র আন্দোলনকারীদের দাপাদাপিকে কড়া হাতে ট্যাকেল করার এক এক সময় চেষ্টা করেছেন, তার ফলে এটাই হয়তো প্রাপ্য ছিল বাংলাদেশের সেনাপ্রধানের। আমি বারংবার ভিডিওতে বলি, সেনাপ্রধান আসলে যে ভুলটি করেছেন, এই ভুলের আফসোস উনি প্রকাশ্যে স্বীকার না করলেও কোনো না কোনো সময় ভিতরে ভিতরে স্বীকার করবেন যে খাল কেটে কুমিরটা কিন্তু বাংলাদেশে উনি এনেছেন। আর এখন কুমিরকে খাইয়ে পরিয়ে এমন একটা বড় আকৃতির কুমির বানিয়ে দিয়েছেন যে সেই কুমিরকে বশে আনতে তারও বেগ পেতে হচ্ছে। প্রথমত, যে আন্দোলন যারা করছেন তাদের দাবি কি? তাদের দাবি হলো আওয়ামী লীগের সময় এদের চাকরি গেছে, এর দায় বর্তমান সেনাকর্তাদের, সেনাপ্রধানের। এ বিষয়ে আমি দুটো কথা বলতে চাই। প্রথমত, যাদের চাকরি গেছে বলে দাবি করছেন তারা, এবং যাকে কাঠগড়ায় তুলছেন অর্থাৎ সেনাপ্রধানকে, সেই সেনাপ্রধান কিন্তু আওয়ামী লীগের সময় সর্বক্ষণের সেনাপ্রধান ছিলেন না। আমি বলতে চাইছি, আওয়ামী লীগের সময় অন্তত 4জন সেনাপ্রধান বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন সময় দায়িত্ব ছিলেন। এমন এক সেনাপ্রধানও দায়িত্ব ছিলেন যিনি আবার মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ বর্তমানে। ফলে এই সেনাপ্রধানকে কাঠগড়ায় তোলা কেন? হঠাৎ করে এই সেনাপ্রধানকে কেন টার্গেট পয়েন্টে নিয়ে নেওয়া হলো? কারণ যখন দায়িত্বে 4জন ভিন্ন 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 সেনাপ্রধান ছিলেন এবং প্রত্যেকেরই আমলে চাকরি গেছে বলে অভিযোগ করছেন চাকরি প্রার্থীরা, তাহলে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে একজন কেন, টার্গেট পয়েন্টে একজন কেন? সহজেই বোঝা যাচ্ছে আসলে এটি মস্ত বড় এক ষড়যন্ত্র। দ্বিতীয়ত, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নির্দিষ্ট কিছু রুল আছে। যারা বাংলাদেশ থেকে দেখছেন অনেক ভালো হয়তো বলতে পারবেন, এইভাবে কোনো মানুষের চাকরি যেতে পারে না। যদি কারোর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটাকে রিপোর্ট করেন, পরবর্তীকালে ব্রিগেড কমান্ডার সেটাকে পর্যালোচনা করেন এবং অবশেষে তাকে রাখা হবে কি রাখা হবে না শৃঙ্খলাজনিত কারণে, তারপর এই ডিসিশনটা নেওয়া হয়। এটা সেনা প্রধানের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা একটা কালেকটিভ সিদ্ধান্ত। অর্থাৎ যদি আপনার চাকরি যায় তাহলে আপনার সাথে কারোর ব্যক্তিগত আক্রোশ আছে কি নেই সেই বিচার বিবেচনাটা কিন্তু গৌণ। আসলে মুখ্য হয়ে দাঁড়ায় আপনি কি করেছেন, আপনার বিরুদ্ধে অভিযোগটা কি, এবং আপনি সেনাবাহিনীর বিপক্ষে ঠিক কতটা ক্ষতিকর। এই সমস্ত বিষয়গুলোকে
সঠিকভাবে বিচার বিবেচনা করে কালেকটিভ হইতে আপনার বিপক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ যারা আজকে চাকরি যাওয়ার জন্য আন্দোলন করছে তাদের বিপক্ষে নির্দিষ্ট কোনো ব্যক্তি আন্দোলনকারী হিসাবে চিহ্নিত করে আপনার চাকরি কেড়ে নিয়েছে, সেই রকম ভাবাটা ভুল। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটি কালেকটিভ ডিসিশন। যদি চাকরি যায়ও তার জন্য আপনি শুধু সেনা প্রধানকে দায়ী করতে পারেন না, কিন্তু আজকে সেনা প্রধান বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা কেন হয়ে উঠলো সেটাই বাংলাদেশের সব থেকে বড় এক প্রশ্ন। এবার গভীরে গিয়ে কিছু কথা ভাবা যাক। হাসনাত আব্দুল্লাহ, তার কিছু কথা মনে পড়ে আপনাদের? 4 থেকে 5 মাস আগে তিনি কি বলেছিলেন? যারা শেখ হাসিনাকে পালানোর জন্য সেফ করিডর দিয়েছে তাদেরকে ছাড়া হবে না। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেনাপ্রধানকে প্রথম থেকে একাধিকভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন সেনাপ্রধান নাকি শেখ হাসিনাকে সেফ করিডর দিয়েছেন। সেনাবাহিনীর বিমান ছাড়া শেখ হাসিনা ভারতে যেতে পারতেন না। শেখ হাসিনা ভারতবর্ষে চলে এসছেন শুধুমাত্র এর পিছনে আছে সেনাপ্রধান। প্রথম দিন থেকে হাসনাতের মতো ছাত্র নেতাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে ছিল এই সেনাপ্রধান। অথচ এই সেনাপ্রধান ছিল বলেই এই দেশটিতে এখনো সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়নি। এই সেনাপ্রধান ছিল বলেই আজকে আমেরিকার জো বাইডেনের পাপেট মোহাম্মদ ইউনুসকে তারা ক্ষমতায় বসিয়েছেন। এই সেনাপ্রধান ছিল বলেই ইউএসএইডের টাকা বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পৌঁছে গেছে, তার হদিশটুকু সেনাপ্রধান পাননি। অথচ শেখ হাসিনাকে কেন সেফ এক্সিট দেওয়া হয়েছে তা নিয়ে হাসনাত আব্দুল্লাহ বিক্ষোভ সমাবেশ অবধি করেছিলেন। অর্থাৎ প্রথম থেকেই হাসনাতরা বুঝেছেন এই সেনাপ্রধান যদি ক্ষমতায় থাকে তাহলে তারা যা চাইছেন তা হয়তো কোনো না কোনো ভাবে পূরণ করা সম্ভব নয়। দ্বিতীয় আর একটা ঘটনা বলি, সেখানের কেন্দ্রবিন্দুতেও কিছু ছাত্র নেতা কিছুদিন আগে এই হাসনাতরাই স্ট্যাটাস দিয়েছিলেন। তারা দাবি করেছিলেন হাসনাত এবং সার্জিসের মতো 2 ছাত্র নেতাকে আলাদা করে ডেকেছেন সেনাপ্রধান এবং ডেকে বলেছেন আওয়ামী লীগকে আপাতত ব্যান করা যাবে না এবং আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু কোনোভাবেই একটা রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে বাংলাদেশ সম্পর্কে বার্তাটা আন্তর্জাতিক স্তরে খারাপ যাবে। এই হাসনাতরা এটি প্রকাশ্যে নিয়ে আসেন। প্রশ্ন ওঠে যদি সেনাপ্রধান তোমাকে গোপনভাবে বলেও তাহলে এই পুরো বিষয়টিকে প্রকাশ্যে নিয়ে আসা কতটা ম্যাচুরিটির লক্ষণ? সে সময় ছাত্র হাসনাত পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন আসলে তার টার্গেটের কেন্দ্রবিন্দু তো সেই সেনাপ্রধান। ওই ধরনের একটি স্ট্যাটাস দিয়ে তিনি সেনাপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ এবং জনগণকে একত্র করার চেষ্টা করেছিলেন, যদিও সে সময় তার দলের একাধিক ছাত্রনেতা তার বিরোধিতা করে এবং সেনাপ্রধানের প্রকাশ্যে সমালোচনা না করে সেনাপ্রধানের পাশে দাঁড়ায় বলে হাসনাতের এই অভিসন্ধি কিন্তু পূরণ হয়নি। সেনাপ্রধানের বিরুদ্ধে রাগ ডাকি। সেনাপ্রধান বলেছিলেন অনেক দেখেছি, আই হ্যাড এনাফ। আমি 7-8 মাসে যা দেখেছি তা অনেকের জন্য আমার কাছে গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে আমি একটি বার্তা দিতে চাই। একসঙ্গে কাজ করুন, নিজেদের মধ্যে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবেন না, পরে বলবেন না আমি আপনাদের সহায়তা করিনি। অর্থাৎ সেনাপ্রধান 2 মাস আগে বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছে ছাত্র নেতাদের আসলে বাড়াবাড়িটা অনেক পর্যায়ে চলে গেছে, যদি এখন না থামো তাহলে কিন্তু আর থামার সময় নেই। এবার সেনাপ্রধান এখন রিয়েলাইজ করছেন এই পুরো বিষয়টা তার হাতের নাগালে থেকে অনেকটা এগিয়ে গেছে। কখন বুঝলেন তিনি? এই সেনাপ্রধানকে গ্রেফতারের ষড়যন্ত্র করেছিল মোহাম্মদ ইউনুসের প্রধান সহকারী মাস্টার মাইন্ড হিজবুত তাহরিরের অন্যতম নেতা মাহফুজ আলম। সেনাপ্রধান তখন বিদেশ সফরে ছিলেন। সেনাবাহিনীর ভিতরে ইন্টারনাল কুকে কাজে লাগিয়ে এই সেনাপ্রধানকে বাক্সবন্দি করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ কিছু লোক। সে সময় কিন্তু কোনো না কোনো ভাবে সেনাপ্রধান এদের চক্রান্তকে ভেস্তে দেন। এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধে তৈরি হওয়া একাধিক ইন্টারনাল ক্ষোভকে প্রশমিত করার জন্য তিনি 6 থেকে 7 জন সেনা অধিকর্তাকে ঘরবন্দি করে রাখার সিদ্ধান্ত নেন। অর্থাৎ বহুদিনের টার্গেট বাংলাদেশের এই সেনাপ্রধান বিভিন্ন কারণে কিন্তু তাদেরকে একজোট করে সেনাপ্রধানের বিপক্ষে পদক্ষেপটা ফাইনালি নিতে পারেননি মোহাম্মদ ইউনুস, যা এখন নিতে চাইছেন। দেখুন এই সেনাপ্রধানেরও কিছু ভুল আছে, তা কিন্তু আমাকে আজকে বলতেই হবে। কেন বলতে হবে?
কারণ সেনাপ্রধান আসলে বাংলাদেশের এই বর্তমান অবস্থার জন্য দায়ী, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আজকে সেনাপ্রধান যদি এই ছাত্রদের প্রশ্রয় না দিত, তাহলে বাংলাদেশের অবস্থা এতটা খারাপ জায়গায় যেত না। আজকে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, সামাজিক সুরক্ষা, সাধারণ মানুষের অবস্থা, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। কথায় কথায় আন্দোলন, কখনো যমুনার সামনে আন্দোলন, কখনো সেনাপ্রধানের গাড়ির সামনে শুয়ে আন্দোলন, কখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী পোস্টার। এটি একটা সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের কি চিত্র হতে পারে? আরো অবাক করা বিষয় হলো, কালকে বাংলাদেশে অভিনেত্রী নুসরাতকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। আপনারা কি সত্যি মনে প্রাণে বিশ্বাস করেন নুসরাতের মতো একজন অভিনেত্রী কাউকে গিয়ে পেটে চাকু ঢুকিয়ে হত্যা করেছে? সম্পূর্ণ ভুয়ো মিথ্যা মামলায় জড়ানো বাংলাদেশের এখন ট্র্যাডিশন হয়ে গেছে, যা সেনাপ্রধান চাইলেই কিন্তু আটকাতে পারতেন, তিনি এখন আর পারছেন না, কারণ কোথাও না কোথাও কন্ট্রোলটা তারও হাতের বাইরে চলে গেছে। বাংলাদেশের সেনাবাহিনীতে পরিষ্কার তিনটে গ্রুপ ছিল বরাবরই। একটি গ্রুপ ছিল পাকিস্তানপন্থী, আইএসআই পন্থী, জামাতপন্থী। একটি গ্রুপ ছিল ভারতপন্থী এবং হাসিনাপন্থী, যারা হাসিনাকে সমর্থন করতেন। আর একটি গ্রুপ নিউট্রাল ছিল, তারা কখনো আমেরিকার পন্থী ছিলেন, কখনো চীনপন্থী ছিলেন। এই জামাতপন্থীরা কোথাও না কোথাও এই আরেকটি গ্রুপকে একজোট করে এবং হাসিনাপন্থীদের এক ঘরে করে দেওয়ার চেষ্টা করে। আর সেনাপ্রধান এইসব জেনেও আসলে সেনাবাহিনীর ভিতরে অন্তর্কলহগুলোকে কিন্তু থামাতে পারেননি। তিনি বলেছিলেন যে সকল সেনাবাহিনীর সদস্যরা ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিন্তু আজ অবধি দেখা যাচ্ছে সেনাবাহিনীর একজন সদস্যের বিপক্ষেও কোনো ব্যবস্থা তিনি নিতে পারেননি। উল্টে তাদেরকেও কিন্তু সেই সকল পদে তিনি রেখে দিয়েছেন। ফলে অপরাধীদের পদে রেখে দেওয়া তাও কিন্তু একটা অপরাধ। এবং এখন এরা বুঝতে পারছেন আসলে এই সেনাপ্রধানের মাথায় চড়ে বসা যায় এবং সেনাপ্রধানের বিপক্ষে একটা জনমত গড়ে তোলা যায়। কেন সেনাপ্রধান বিপদে? যদি আমি সামারাইজ করি এই পুরো স্টোরিটা, তাহলে দেখা যাবে মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে এক শ্রেণীর লোক চাইছেন সেনাপ্রধানের অপসারণ, তারা নতুন সেনাপ্রধান বসাতে চাইছেন, ঠিক যেরকম ভাবে রাষ্ট্রপতি তারা বদলে দিতে চেয়েছিলেন। সেনাপ্রধানের নিজের লোক ছাড়া বাকিরাও চাইছে, সেনাবাহিনীর ভিতরে যারা আছেন তারাও চাইছেন সেনাপ্রধানের অবনমন। এবং এই শক্তিশালী বিরুদ্ধ জোটগুলোর পিছন থেকে মদত করছে জামাত, পাকিস্তানি আইএসআইরা, যারা দিনের পর দিন সেনাপ্রধানকে চক্রান্ত করে সরিয়ে ফেলতে চাইছেন। এই সকল সরিয়ে ফেলা চক্রান্তের বহিঃপ্রকাশ হলো সেনাবাহিনীর কর্তাদের গাড়ির সামনে শুয়ে পড়া। আপনি কোনোদিন স্বপ্নে ভাবতে পারেন ইন্ডিয়ান আর্মির প্রধানকে সরানোর জন্য রাস্তায় সাধারণ মানুষ নেমেছেন? পারবেন না। গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। একটা সেনাপ্রধান একটা দেশের রাজনৈতিক প্রাঙ্গণ থেকে তার হাইট অনেকটা উঁচুতে, আপনি রাজনীতিকরণ করে সেই পদ্মার যে গরিমা সেটাকে নষ্ট করে যাচ্ছেন। মোহাম্মদ ইউনূস যা ড্যামেজ করছেন বাংলাদেশে, তা যে কিভাবে পূরণ হবে তা তারা নিজেরাও বুঝতে পারছেন না। কারণ বাংলাদেশ দেখিয়ে দিল সেনাপ্রধানের বিপক্ষে, একটা নিউট্রাল সেনাপ্রধানের বিপক্ষে এই ধরনের আন্দোলন করা যায়। একটা সেনাপ্রধান কিন্তু তাদেরই ডেভিল হান্টের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিল, যে ডেভিল হান্টের নামে বেছে বেছে আওয়ামী লীগের সভ্য সদস্যদের ধরে নিয়েছেন। আইন শৃঙ্খলার নামে চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতার করেছেন, আজকে নুসরাতকে গ্রেফতার করলেন। অর্থাৎ পাপের ফল কোথাও না কোথাও কি সেনাপ্রধান পাবে? এই প্রশ্ন কিন্তু আমি আজকে এই প্রতিবেদনে তুলতে চাই। সব মিলিয়ে সেনাপ্রধানকে গ্রেফতার করে নতুন সেনাপ্রধান বসানোর পরিকল্পনা করছেন মোহাম্মদ ইউনূস, এই যে একদম জলের মতো পরিষ্কার। ছাত্রদের দাপাদাপি এবং ছাত্রদের যে আত্মহংকার চলাফেরা আসলে বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ, তা সেনাপ্রধান বুঝেছেন। সেনাপ্রধান যখন পাল্টা অ্যাকশনে যেতে চাইছেন, ঠিক তখনই তাকে গ্রেফতার করার মতো মিথ্যে ফোন দিয়ে আসছে মোহাম্মদ ইউনূসের দালাল কিছু ছাত্র নেতারা। এই তো সোনার বাংলা, এই তো সোনার বাংলাদেশ। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানান। ধন্যবাদ।